প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। চলুন গল্পটি শুনে নেওয়া যাক। ওদিকে যাবেন না বাবু? জগন্নাথবাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টেরই পাননি, তার ফলে এই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটা 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলের রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত যাওনি। গ্রাম্য হলেও নিজ্ঞাত স্কুলে পড়ে। অকাট্টা মূর্খে বলে অমন চাউনি হয় না। কোন দিকে যাব না? জগন্নাথবাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্নাথবাবু তার হাঁটার পথে একবার থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না কেন? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখি জগন্নাথবাবু থেমেছিলেন। ফুল গাছ, বন ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটি ঢিপি, তার উপরে ওই একটি মাত্র গাছ। কাছারখাচির মধ্যে যাকে গাছ বলে তা আর নেই। এই গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা। তার পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলুদ, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্নাথবাবুর অবাক লেগেছিল এই কারণে যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়ে হাঁটা সত্ত্বেও ওই ঢিপি আর ওই গাছ তার চোখে পড়েনি। অবশ্য হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজী না জায়গাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্নাথবাবু জিজ্ঞাসা করলেন। ভাগবত। ওরে বা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছনে পিছনে আসছিলিস কেন? আমার বাড়ি ওই দিকে। জগন্নাথবাবু দেখলেন যেদিকে ঢিপি সেদিকে আরো 6 মাইল দূরে 5 বাগান লাগোয়া খাপড়ার ছাউনি দিয়ে একটি কুঠির। জগন্নাথবাবু আবারও চাইলেন ছেলের দিকে। আরো দুটো প্রশ্ন করতে হয়। সেই বা ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছের নাম কি? জানি না বাবু। বিষ আছে জানলে কি করে? মারা যায় যে। কি মারা যায়? সাপ, ব্যাঙ, পাখি। কি করে মারা যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে? কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গপ্পে দেখছি। নাকি গাছে ধরেছিস এই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞাসা করি স্কুলে, ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝলি তো? ওরকম গুলতাপি মারিস না। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি, ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটা দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? যেবারে খোলা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না। লাল মুখ, কাটা চুল। সে এসে এই ঢিপের উপর পুঁতে দিয়ে গেছে গাছ? জানি না। তবে সাহেব যাবার পরে গাছ হলো। ওই যে বোন, ওখানে ঘুরতো হাতে গাছ নিয়ে। বটানিস টটানিস হবে, জগন্নাথবাবু ভাবলেন। ভারী তজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না। ছেলেটা আবার আঙুল দেখালো। ওই টিভির পাশে, ওই যে পাথরটা তার ঠিক ডান পাশে। জগন্নাথবাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হার। মারা গেছে, চিঠি সাপ। ডিস দম ছাড়ে ওই ফুল। জগন্নাথবাবু বাইনাকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যতটা সরল মনে হচ্ছে ততটা নয়, কোনো রঙই সরল নয়।
হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আর একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্নাথবাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু একটা। এটা গত 2 দিনের মধ্যেই মারা গেছে। তা এরা সব সেয়ানা হয়নি আর দিনে, এখনো আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র 2টো তো। ডিপির পিছনে আছে, মেসি মরলে বাঁশ দিয়ে টেনে এসে সাফ করে দেয়। কে? আমার বাবা। আমিও। গাছে ঘা মেরে ওটাকেও সাবার করে দিচ্ছিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায়। বলিস কি? পুড়িয়ে দিলাম আবার গজায়। জগন্নাথবাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি তার এখনো মনে। যেটুকু হয়েছে তার কারণে একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকই এখনো হয়তো মানুষের অগ্রচরে রয়েছে। আরও আছে এই গাছ? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যেই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্য, নিরিবিলি পরিবেশ আর টাটকা অস্তা সুস্বাদু খাবার ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্নাথবাবু। এটার আশাই করেননি। ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা। 20 ফুল, গাছের নিঃশ্বাসে 20। ওই 2টো মৃত পানি না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গায়ে দেশে যে এমন জিনিস হয় না সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্নাথবাবু। আর একটা জিনিস বুঝলেন, যে তার 42 বছরের জীবনে আজ একটা স্মরণীয় দিন। 20 ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজার কথা এই যে কার্যমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জে তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকে একটা হাঁপানির কষ্ট অনুভব করতে শুরু করেছিলেন জগন্নাথবাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনা জানা সকলেই বলেছিলেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছো? একটু খরচ টরচ করো, আমাদের পিছনে না করবে তো অন্তত নিজের পিছনে করো। এই এত টাকার ব্যাপারটা জগন্নাথবাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাওয়ার পর 4র্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিনও মাথায় ঘামাননি, রেসের বইয়ের পাতা উল্টেও দেখেননি। যাও কেবল বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বললেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্নাথবাবু নিজে লক্ষ্য করেছেন যে আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকার দামের রেলগাড়িটা দরদাম করে পয়সা বার করার সময় মদ বদলে 27 টাকারটা কিনেছিলেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায়, তমুক হোটেলে, তমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্নাথবাবুর সামর্থ্যের মধ্যেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচা বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা। কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠজমরির মুর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখুন না। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস 4 হলো মারা গেছেন। তবে গিন্নি আছেন,
এখানেই থাকেন। ওরা ভাড়া দেন ওদের বাংলোটা, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কখনই আপত্তি তোলেননি, তবু বলেছিলেন এই দিকটা তো আমার স্বামীই দেখতেন। ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি। 3 দিন ডাল্টনগঞ্জে থেকে এই সবে 3 দিন হলো গত শুক্রবার জগনবাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি, কল্পনাই করতে পারেনি যে ট্রাম, বাস, লরি, ট্রাক, রেডিও, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাস হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময় কণ্ঠাসা। সত্যিকারের হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝতে পেরেছেন কাঠঝুমরিতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্নাথবাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূর পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়িয়ে আছে ছোট বড় টিলা। আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলিতি পোস্টকার্ডের মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলির চিমচাম চেহারা, আসবাবপত্রের পরিপাটি, জানালা ও দরজার পর্দার নকশা ইত্যাদি থেকে জগন্নাথবাবু বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়াচ্ছে ছুটি ভোগ করার জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসেই জগন্নাথবাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরো, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিজার্ভ ডাইজেস্ট নিয়ে এসেছিলেন তিনি তার বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরা দিবানিদ্যা। বিকালে চায়ের পর আবারও প্রদব্য যে ভ্রমণ। রাতে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞাসা করলেন পিস ফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথা না জিজ্ঞাসা করে সেদিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিকুয়া কালারকা। ভিকুয়াকে? চৌকিদার বলল, ভিকুয়া কাঠের মজুরি করে। চৌধুরীবাবুদের কাঠের গোলা আছে এই কাঠছুমড়িতে, সেখানেই কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তা ধরে এক ধরনের ফুলের গাছ আছে, যে গাছ নাকি বাতাসে বীজ ছড়ায়, জানো? হ্যাঁ বাবু। কতটা সত্যি? মারা যাতা হ্যাঁ, সাপ, চুহা, বিচ্ছু বিচ্ছু। বনোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিলেন 3 বছর আগে। বনবাড়ি ফিরে এলে তারপর জিজ্ঞাসা করলেন জগন্নাথবাবু। বনবাড়ি বলল, সাহেব এসে থেকেছেন অনেক। এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিলেন কিনা তা বনবাড়ির মনে নেই। জগন্নাথবাবু ঠিক করলেন বিকালে একবার বাজারের দিকে বেরোবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডাল্টনগঞ্জে যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্নাথবাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সাথে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নটু বিহারী মজুমদার আর প্রবৃত্তবাবু বলে একজন ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বলেন আগেও এসেছেন কাঠঝুমরিতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন সিস্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক। বয়স 30-35 বেশি না। আপনি কোথায় উঠেছেন? কাঠঝুমরিতে তো থাকার জায়গাই নেই। চৌধুরী কোম্পানির কারোর সাথে চেনা জানা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মুর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়ি? জগন্বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবেন না। দেখে তো বুড়ো বলেই মনে হয়।
আমি বসে সেন্ট শহুরে বড়জোর আম, জাম, কাঁঠাল, নারকেল আর বট অসত্র চিনতে পারি, তার বাইরে জিজ্ঞাসা করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নটু বিহারীর কাছে আর জিজ্ঞাসা করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্নাথবাবু কলকাতায় গিয়ে এই বিষ ফুলের বিষয়ে কিছু লিখতে যান, এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনির হবেন তিনি। নটু বিহারী বাবুকে জিজ্ঞাসা করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই লাস্ট ইয়ারই বদলি হয়ে এসেছি এখানে, স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না। আপনি বলুন আর কাউকে জিজ্ঞাসা করুন। পোস্ট অফিস থেকে জগনবাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তো তৈরি হতে হবে। কলম আছে সঙ্গে, খাতা আনেননি। প্রবৃত্তবাবুর সঙ্গে দেখা হয়ে গেল চায়ের দোকানের সামনে। বেঞ্চে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন চা খান। কয়েক ভরদ্বাজ, 2 কাপ। একের জায়গায় 2। জগনবাবু সোজা আসল প্রশ্নে চলে এলেন। আপনি বিষ ফুলের নাম শুনেছেন? প্রবৃত্তবাবু কাগজটা ফাঁস করে জগনবাবুর দিকে চোখ তুললেন। হলুদ, কমলা, বেগুনি। তালহারে যাওয়ার পথে ডান দিকে রয়েছে তো, একটা ঢিবির উপরে। আপনি তো সব জানেন দেখছি। বললাম তো 4 বার ঘুরে গেছি। বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখেছিলাম, ঢিবির পাশে একটা আষ্ট শুয়োচ্ছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে বলেননি কিছু? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। প্রবৃত্তবাবু উড়িয়ে দিলেন। বললেন, কি আছে মশাই? প্রকৃতির খামখেয়াল কত রকম হয় সেসব নিয়ে আর কি কাগজে লেখে? আরও কত হাজার রকমের বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি আছে পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতায় বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় যেন লিখেছে, সেখানে বিষ ফুল নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই। জগনবাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্য ডুবলে ছুপ করে ঠান্ডা পড়ে। সর্দি গরমে রিক্সা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মনোহরির দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন, তখন 6:30। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাক্কা কনফার্মেশন পাওয়া গেছে। এবারে উনি স্বাচ্ছন্দ্যে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলেই একটা বড় কাজ হবে। কার্যমূলী নামটাও লোকের জানা উচিত। টুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমের উপর থুতনি ভর করে আধা ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না। হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবেচিন্তে লিখতে হবে। বিষ ফুল নামটা 2 বার আপন মনে উচ্চারণ করলেন জগন্নাথবাবু। বিষ ফুল, এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিপির কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্নাথবাবু যে মৃত প্রাণীটি দেখতে পেলেন, সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও ওখানেই আছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্নাথবাবু হিসেব করতে চেষ্টা করলেন, গাছটা কত দূরে হবে রাস্তা থেকে? 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছা একটু এগিয়ে গিয়ে গাছটাকে আর একটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছেলেটার অনুমান যদি ভুল হয়, যদি 7 হাত 8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্নাথবাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা তো ছেলেটি বলেনি। ফড়িং, পিঁমড়ে, মশামাছি এসব কি গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আর ছেলেটিকে দেখছেন না।
একবার তার বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেকে খবরের কাগজে করে? প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সব হবে ধীরে সুস্থে ধীরে সুস্থে। হাতে আরও 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্নাথবাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্নাথবাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা গিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, সেগুলিকে পবিত্রবাবু শিশু বললেন, সেইগুলি কটেজের পিছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে, সেগুলো শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্নাথবাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালা প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুঁড়িটা কালো হলে হয়তো আরো সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূর নয় বলে গুঁড়ির পাশে চেনা গাছটি জগন্নাথবাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, 20 ফুল। জগন্নাথবাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল ওখানে ছিল না। জগন্নাথবাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত 10 দূরে বানবাড়িকে দিয়ে ডেকে চেয়ার আনিয়ে তাদের রোদ পোয়াচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরতের মিঠে রোদের উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে, কারণ জগন্নাথবাবু তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সাথে ইউক্যালিপটাস গাছের রঙের মিল আছে। ওই আর একটা গাছ উঠছে না, ইউক্যালিপটাস। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি। শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত 10 দূরের মধ্যে। এবার 2টো ছোট ছোট লাফ মেরে পাখিটা ফুল গাছের দিকে আরো এগিয়ে গেল। জগন্নাথবাবু আর অপেক্ষা না করে সজোরে 2টো তালি মারল। পাখিটা তীক্ষ্ণ শিক্স দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্নাথবাবু হাঁপ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়েই গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্নাথবাবু গাছটার দিকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্নাথবাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনোদিনও ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢিলে পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফের খাতা হয়ে জায়গা বাবু। ভগবান! গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। অজ্ঞে খাড়া, বললেন জগন্নাথবাবু। কিছুক্ষণের জন্য তো নিশ্চিত? ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্নাথবাবু। বোঝা যাচ্ছে 2টি অকম্মার ঢেকি। তাকে একটু হেল্প করতেও পারল না এগিয়ে এসে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই নিষ্ক্রিয় ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু অগ্রিম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল তাকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাক্স। নিজের হাতে নিয়েছিলেন কেবলমাত্র ছাতা আর বোনের দেওয়া একারি মিষ্টি। বাংলায় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বের করেও আবারও পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাওয়ার দিন পুষিয়ে দেবেন, আগে দেখা যাক ব্যাটারা কাজ কেমন করে। কাজ অবশ্যই ভালোই করছে দুজনে। কাজের বাইরে আগ বাড়িয়ে এসে 2টো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধে হচ্ছে কি না, এসব জিজ্ঞাসা করা, ওটা দুজনের একজনও করেনি। কাজ জমরিতেই একটা ব্যাপারই জগন্নাথবাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝলেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি?
চায়ে চিনি রাতে চৌকিদারকে জিজ্ঞাসা করলেন জগন্নাথবাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহত্তির মধ্যে ওই কাজ ও আজ এই প্রথম দেখল। এ কি রাতারাতি গজে ওঠে নাকি? ऐसा ही तो मालूम होता है बाबू। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বানোয়ারি বলার আগেই জগন্নাথবাবুর চোখে পড়ল। বিকালে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূব কোণে পিছন থেকে উঁকিয়ে দিচ্ছে এক গাছের চেনা ফুল। ঝিরিঝিরি বাতাসে দুলছে ফুলগুলো। হাত পড়ানোর বেশি দূর নয়। জগন্নাথবাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে থপ করে বসে পড়লেন বেতের চেয়ারের উপর। একবার মালি বলে ডাকার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকে। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্নাথবাবু আর ভাবতে পারলেন না এখানে বসা চলবে না। এর মধ্যে তিনি অনুভব করেছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্নাথবাবু। চৌকিদার রাতে কি রান্না হবে জিজ্ঞাসা করতে এলে পরে বলেন, কিছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনোয়ারি নিজে থেকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলেন বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্নাথবাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালি নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্নাথবাবু অনুভব করছিলেন যে তার এখনও শীত লাগছে। আল্লা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের উপর চাপিয়ে দেন। খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় এক সময় জগন্নাথবাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন একঘুমেই রাত কাবার হয়েছিল, আজ হলো না। চোখ খুলতেই ঘরে আলো দেখে প্রথমেই খটকা লেগেছিল। তারপর মনে পড়ল নিজেই বানোয়ারিকে বলেছিলেন আজ লণ্ঠনটা চালিয়ে রাখতে। এখনও শীত, হাওয়াটা ওই বাইরের দিকে জানলা দিয়ে আসছে বোধহয়। কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে। কেউ খুলল নাকি? জগন্নাথবাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লার ওপর। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার উপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। সেই একই গাছ, একই ফুল, হলুদ বেগুনি কমলা, 20 ফুল। জগন্নাথবাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে উপরের দিকে উঠতে যাচ্ছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা খালি পেয়ে জগন্নাথ বাড়িকে একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের স্নান দেখতেও তার আর ভালো লাগছিল না। কাঠঝুমড়িতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম 3 দিন গত 2 দিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়েই তিনি এই 7 ঘন্টার জার্নিতে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটা চেনা লোক তার কামরায় এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নটবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতুল? এর পরের স্টেশন মেলা বসেছে, সেখানে গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই 2 দিনই এত কোল্ড ডাউন? হ্যাঁ, ওই একটু আর কি। নটবিহারীবাবু মাথা নেড়ে একটু ফিস করে এসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাখ? প্রবৃত্তবাবু কথা বলছেন কেন? আরে উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মুর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকমের মনোবলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো, পবিত্র ভট্টাচার্য। নাম শোনেননি? লেখেন আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারি, একটু আদর্শবাদী প্লটের মানুষ তো। আপনি গেছেন শুনে নেচে উঠবে।
ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন বুড়ো মুড় বেঁচে থাকলে গন্ডগোল হতো না, বুড়ি গন্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নটু বেয়ারি নেমে যাওয়ার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্নাথবাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পিছনে ফুলের ঝাড়টা। একটা হাতড়া নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা। আর তার মধ্যেই নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগলছানা। প্রিয় শ্রোতাগণ, আজকে আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আরও এরকম রহস্য রোমাঞ্চে ভরা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।